টুকাই ইন আ ফেয়ার, এখানে টুকাই একটা নাউন, ইন এটা একটা প্রেপোজিশন, আ একটা ইনডেফিনিট আর্টিকেল, আর ফেয়ার একটা নাউন। তো এখানে টুকাই ইন আ ফেয়ার এর অর্থ হচ্ছে টুকাই মেলায়। চলো আমরা স্টোরিটা শুরু করি। টুকাই ইজ আ লিটল বয়। একটু লক্ষ্য করো, এখানে টুকাই একটা প্রপার নাউন, এটাকে বাক্যে সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে। টুকাই মানে টুকাই একটা ছেলের নাম। ইজ, এখানে ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, এর অর্থ হচ্ছে হয়। ইজ এখানে মেন ভার্বের মতো কাজ করছে। তো এই ক্রিয়াটা সবসময় উহ্য থাকে, আমাদেরকে বলার প্রয়োজন হয় না। তাহলে ইজ মানে হয়। আ একটা ইনডেফিনিট আর্টিকেল যার অর্থ হচ্ছে একটি, এটা অনির্দিষ্ট কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করতে হয়। লিটিল একটা অ্যাডজেক্টিভ যার অর্থ হচ্ছে ছোট। তো অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে সবসময় নাউনকে মডিফাই করা, সেই নাউনের দোষ গুণ অবস্থা এগুলোকে বুঝিয়ে দিতে পারে শুধুমাত্র অ্যাডজেক্টিভ। তো এখানে দেখো বয় একটা নাউন, এর অর্থ হচ্ছে ছেলে। তো ছেলেটা কেমন ছেলে, ছোট ছেলে নাকি বড় ছেলে, সেটা আমাদেরকে জানিয়ে দিচ্ছে লিটিল, অর্থাৎ ছোট ছেলে। তাহলে টুকাই ইজ আ লিটিল বয়, এটার অর্থ আমরা করব টুকাই একটি ছোট ছেলে, বা আমরা বলতে পারি টুকাই হয় একটি ছোট ছেলে। আমরা দুইভাবেই বলতে পারি। তো আমরা সাধারণত টুকাই একটি ছোট ছেলে এটাই বলি। আমরা এখানে হয় ক্রিয়াকে উহ্য রাখি, বা আমরা ছোট এর জায়গায় বাচ্চা ব্যবহার করতে পারি, যে টুকাই একটা বাচ্চা ছেলে, এভাবেও বলতে পারি। ওকে ফাইন, এটা একটা সিম্পল প্রেজেন্ট টেন্সের উদাহরণ। নেক্সট, হি ইজ অনলি 8 ইয়ার্স ওল্ড। এই সেন্টেন্সটা একটু ভালোভাবে লক্ষ্য করো, এখানে হি ব্যবহার করা হয়েছে, কারণ কি? হ্যাঁ, আমরা একটু আগেই পড়লাম টুকাই, এই টুকাই এর পরিবর্তে এখানে প্রোনাউন হি ব্যবহার করা হয়েছে। যদি আমরা এখানে হি ব্যবহার না করতাম, আর এখানে যদি হি এর পরিবর্তে আবার টুকাই ব্যবহার করে ফেলতাম, তাহলে কিন্তু বাক্যর মধ্যে একটা একঘয়েমি সৃষ্টি হয়ে যেত। অর্থাৎ যদি আমাদেরকে বারবার শুনতে হয় টুকাই টুকাই টুকাই, তাহলে কিন্তু সেই বাক্যটার মধ্যে একঘয়েমি সৃষ্টি হয়ে যায়। তাই এখানে একঘয়েমিটা দূর করার জন্য এখানে টুকাই এর পরিবর্তে হি প্রোনাউনটা ব্যবহার করতে হয়েছে। ওকে ফাইন, সাধারণত আমরা জানি যে হি এর অর্থ আমাদেরকে করতে হয় সে, কিন্তু এখানে হি এর অর্থ করতে হবে তার। কারণটা কি তোমাদেরকে বলে দিই। যখন বাংলায় কারো বয়স বোঝানো হয়, তখন বয়সের মালিকানা বোঝানোর জন্য হি এর অর্থ করতে হবে তার। কর্তার কোনো জিনিস আছে এমন মালিকানা বোঝানোর জন্য আমরা কি বললাম, হ্যাঁ হি এর অর্থ করব তার। তাহলে এখানে হি একটা প্রোনাউন, এখানে হি এটাই হচ্ছে সাবজেক্ট, এর অর্থ হচ্ছে তার। ইজ এটা একটা লিঙ্কিং ভার্ব যার অর্থ হচ্ছে হয়। হয় ক্রিয়াটা সবসময় উহ্য থাকে, তোমাদেরকে একটু আগেই বললাম। অনলি এটা একটা অ্যাডভার্ব, এর অর্থ হচ্ছে মাত্র। 8 এটা একটা অ্যাডজেক্টিভ, এর অর্থ হচ্ছে 8। ইয়ার্স এটা একটা নাউন, এটা প্লুরাল ফর্ম, এর অর্থ হচ্ছে বছর। ওল্ড এটা একটা অ্যাডজেক্টিভ, এর অর্থ হচ্ছে বয়স। তাহলে হি ইজ অনলি 8 ইয়ার্স ওল্ড এর অর্থ হচ্ছে তার বয়স মাত্র 8 বছর। তাহলে দেখো এখানে কর্তার কিসের মালিকানা বোঝাচ্ছে, হ্যাঁ তার বয়সের মালিকানা বোঝাচ্ছে, এই জন্য হি এর অর্থ তার করতে হয়েছে, এখানে আমরা সেই জন্য তার করেছি। তো এই বাক্যটার মধ্যে কিন্তু হয় ক্রিয়া উহ্য আছে, আমরা এভাবেও বলতে পারি তার বয়স হয় মাত্র 8 বছর, এভাবেও বলতে পারি। তো এটা হচ্ছে একটা সিম্পল প্রেজেন্ট টেন্সের উদাহরণ। এই যে আমরা 8টা লাইন দেখতে পাচ্ছি, 8টা লাইনের মধ্যে যে 13টি সেন্টেন্স রয়েছে, এই 13টা সেন্টেন্সই হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের। ওকে ফাইন, আমরা পরবর্তী সেন্টেন্সটা দেখব। হি লিভস ইন অশোকনগর। এখানে দেখো আবারও আমরা হি পাচ্ছি। এখানে হি কাকে নির্দেশ করছে, হ্যাঁ টুকাইকেই নির্দেশ করছে। এখানে টুকাই এর পরিবর্তে আমরা আবারও প্রোনাউন হিকেই ব্যবহার করেছি। তাহলে এখানে হি একটা প্রোনাউন, এটাকে এখানে সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে। হি এর অর্থ এখানে আমাদেরকে করতে হবে হ্যাঁ সে, এখানে আমাদেরকে হি এর অর্থ করতে হবে সে। লিভস এটা একটা মেন ভার্ব যার অর্থ হচ্ছে থাকে, যার অর্থ কি থাকে। ইন এটা একটা প্রেপোজিশন, এর অর্থ হচ্ছে এ। অশোকনগর এটা একটা প্রপার নাউন, এর অর্থ অশোকনগর। তো এটার অর্থ আমরা করতে পারি হি লিভস ইন অশোকনগর, অর্থাৎ সে অশোকনগরে থাকে। তো একটু ভালোভাবে লক্ষ্য করো, অশোকনগর এর সঙ্গে এ যুক্ত আছে, এই এ এর কাজটা করছে এখানে প্রেপোজিশন ইন। ইন একটু ভালোভাবে মাথায় রাখতে হবে, ইন এর অর্থ হচ্ছে এ। তাহলে হি লিভস ইন অশোকনগর, অর্থাৎ সে অশোকনগরে থাকে, বা সে থাকে অশোকনগরে, দুইভাবেই বলা যাবে। ওকে ফাইন, আমরা পরবর্তী সেন্টেন্স দেখব, এটাও কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সের উদাহরণ। পরবর্তী সেন্টেন্স দেখো, এভরি ইয়ার আ বিগ ফেয়ার ইজ হেল্ড ইন আ লার্জ ফিল্ড ইন দেয়ার ভিলেজ।
এখানে এভরি ইয়ার মানে প্রতি বছর, এখানে এভরি এটা একটা অ্যাডজেক্টিভ যার অর্থ হচ্ছে প্রতি, ইয়ার এটা একটা নাউন এর অর্থ হচ্ছে বছর। তো এভরি ইয়ার এই দুইটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটা একটা ইনডেফিনিট আর্টিকেল, একটু আগেই শিখলাম, এটার অর্থ হচ্ছে একটি অনির্দিষ্ট কিছু বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করতে হয়। বিগ এটা অ্যাডজেক্টিভ যার অর্থ হচ্ছে বড়। ফেয়ার এটা একটা নাউন এর অর্থ হচ্ছে মেলা। তো আ বিগ ফেয়ার এই তিনটা এখানে একত্রিত হয়ে সাবজেক্ট তৈরি হয়েছে। আ বিগ ফেয়ার মানে একটি বড় মেলা। ইজ এটা একটা লিঙ্কিং ভার্ব এর অর্থ হচ্ছে হয়। হেল্ড এটা একটা ভার্ব এর অর্থ হচ্ছে অনুষ্ঠিত। ইন এটা একটা প্রেপোজিশন এর অর্থ হচ্ছে এ। এটা একটা ইনডেফিনিট আর্টিকেল, এটা অনির্দিষ্ট কিছু বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করতে হয়, এর অর্থ হচ্ছে একটি। লার্জ এটা একটা অ্যাডজেক্টিভ এর অর্থ হচ্ছে বড়। ফিল্ড এটা একটা নাউন এর অর্থ হচ্ছে মাঠ। ইন এটাও প্রেপোজিশন এরও অর্থ হচ্ছে এ। দেয়ার এটা একটা পজেসিভ প্রোনাউন এর অর্থ হচ্ছে তাদের। ভিলেজ এটা একটা নাউন এর অর্থ হচ্ছে গ্রাম। তাহলে এভরি ইয়ার মানে প্রতি বছর, আ বিগ ফেয়ার অর্থাৎ একটি বড় মেলা, ইজ মানে হয়, হেল্ড মানে অনুষ্ঠিত, ইন আ লার্জ ফিল্ড মানে একটি বড় মাঠে, ইন দেয়ার ভিলেজ অর্থাৎ তাদের গ্রামে। প্রতি বছর তাদের গ্রামে একটি বড় মাঠে একটি বড় মেলা অনুষ্ঠিত হয়। পরবর্তী সেন্টেন্সটা দেখো, টুকাইস ফাদার ইজ আ টিচার অফ আ হাই স্কুল অফ কলকাতা। একটু ভালোভাবে লক্ষ্য করো, এখানে টুকাই এর সঙ্গে অ্যাপোস্ট্রোফিস এস দেওয়া আছে, এই জন্য এটার অর্থ করতে হবে টুকাইয়ের। তো টুকাই মানে টুকাই, কিন্তু এর সাথে যখনই অ্যাপোস্ট্রোফিস এস দেওয়া হবে তখন এটার অর্থ হবে টুকাইয়ের। ঠিক তেমনি করে রহিম মানে রহিম, কিন্তু এর সাথে অ্যাপোস্ট্রোফিস এস দিয়ে দিলে হয়ে যাবে সেটা রহিমের, এভাবে। তো এখানে টুকাইস এটা একটা পজেসিভ প্রপার নাউন এর অর্থ টুকাইয়ের। ফাদার এটা একটা নাউন এর অর্থ হচ্ছে বাবা। তো টুকাইস ফাদার এই দুইটা শব্দ মিলে সাবজেক্ট তৈরি হয়েছে। তো টুকাইস ফাদার মানে টুকাইয়ের বাবা। ইজ এটা একটা লিঙ্কিং ভার্ব এর অর্থ হচ্ছে হয়। এটা একটা ইনডেফিনিট আর্টিকেল যার অর্থ একটি। টিচার এটা একটা নাউন যার অর্থ শিক্ষক। অফ এটা একটা প্রেপোজিশন এর অর্থ হচ্ছে এর। এটা আবারও আমরা দেখতে পাচ্ছি ইনডেফিনিট আর্টিকেল এর অর্থ একটি। হাই স্কুল এটা একটা নাউন এর অর্থ হচ্ছে উচ্চ বিদ্যালয়। অফ এটা একটা প্রেপোজিশন এর অর্থ হচ্ছে র। কলকাতা একটা নাউন এর অর্থ কলকাতা। টুকাইস ফাদার মানে টুকাইয়ের বাবা। ইজ মানে হয়। আর টিচার মানে একজন শিক্ষক। অফ আ হাই স্কুল মানে একটি উচ্চ বিদ্যালয়ের। অফ কলকাতা মানে কলকাতার। তাহলে টুকাইয়ের বাবা কলকাতার একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, বা বলতে পারি টুকাইয়ের বাবা হয় কলকাতার একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, দুইভাবেই বলা যায়। নেক্সট সেন্টেন্স দেখো, হি ইজ আ ডেইলি প্যাসেঞ্জার। একটু ভালোভাবে লক্ষ্য করো, এখানে হি কার পরিবর্তে ব্যবহার করা হয়েছে? হ্যাঁ, এখানে টুকাইয়ের বাবার পরিবর্তে হি প্রোনাউনটা ব্যবহার করা হয়েছে। আর আমরা সাধারণত জানি যে হি এর অর্থ হয় সে, কিন্তু এখানে হি এর অর্থ করতে হবে তিনি। কারণটা তোমাদেরকে বলে দিই, যদি বাক্যে বর্ণিত ব্যক্তি সমাজে উচ্চ অবস্থানে থাকেন বা যদি তার প্রতি সম্মান প্রদর্শন করা হয় তাহলে হি এর অর্থ তিনি করতে হয়। তো একটু আগেই আমরা দেখলাম টুকাইয়ের বাবা কলকাতার একটি উচ্চ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তাই এখানে আমরা বুঝতে পারছি তার বাবা একজন সম্মানীয় ব্যক্তি, তাই এখানে হি এর অর্থ আমাদেরকে করতে হবে তিনি। তো এখানে হি একটা প্রোনাউন, এটাকে এই বাক্যে সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে। ইজ এটা একটা লিঙ্কিং ভার্ব এর অর্থ হচ্ছে হয়। এটা একটা ইনডেফিনিট আর্টিকেল এর অর্থ হচ্ছে একজন। ডেইলি এটা একটা অ্যাডজেক্টিভ এর অর্থ হচ্ছে দৈনিক। প্যাসেঞ্জার এটা একটা নাউন এর অর্থ হচ্ছে যাত্রী। তাহলে হি ইজ আ ডেইলি প্যাসেঞ্জার অর্থাৎ তিনি একজন দৈনিক যাত্রী, বা বলতে পারি তিনি হন একজন দৈনিক যাত্রী, দুইভাবেই বলা যায়। ওকে ফাইন, আমরা পরবর্তী সেন্টেন্সটা দেখব। হি গোজ টু কলকাতা বাই ট্রেন অ্যান্ড কামস ব্যাক বাই ট্রেন অলসো। একটু ভালোভাবে লক্ষ্য করো, আবার আমরা এখানে হি দেখতে পাচ্ছি। এই হিটা কাকে নির্দেশ করছে? হ্যাঁ, টুকাইয়ের বাবাকেই নির্দেশ করছে। তো যেহেতু আমরা প্রথমে হি এর অর্থ তিনি করেছি, তাই এখানেও আমাদেরকে হি এর অর্থ তিনিই করতে হবে। যদি আমরা এখানে হি এর অর্থ সে করি তাহলে কিন্তু এটা গ্রামাটিক্যাল ভুল হয়ে যাবে, তাই এখানেও আমাদেরকে হি এর অর্থ তিনি করতে হবে। তো হি মানে তিনি, এখানে হিকে সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে। এরপরে দেখো আমরা একটা ভার্ব দেখতে পাচ্ছি, গো এর সঙ্গে ইএস যুক্ত করে গোজ হয়ে গেছে।
তো এর কারণটা কি তোমাদেরকে বলে দিই, যখনই আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে বাক্য বানাতে যাই এবং যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেই ক্ষেত্রে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করতে হয়। তো এখানে হি একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সঙ্গে ইএস যুক্ত করে গোজ হয়ে গেছে, তাহলে হি গোজ, তাহলে তিনি যান। টু কলকাতা, এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ, এর অর্থ হচ্ছে কলকাতা। বাই ট্রেন মানে ট্রেনে করে, অ্যান্ড মানে এবং, কামস মানে আসেন, ব্যাক মানে ফিরে, বাই ট্রেন অলসো মানে ট্রেনে করেই। তাহলে তিনি ট্রেনে করেই কলকাতা যান এবং ট্রেনে করেই ফিরে আসেন। দিস ফেয়ার কন্টিনিউয়াস ফর আ উইক অনলি, এখানে দিস এটা একটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, এর অর্থ হচ্ছে এই। ফেয়ার এর অর্থ হচ্ছে মেলা, এটা একটা নাউন। কন্টিনিউয়াস এটা একটা ভার্ব, এর অর্থ হচ্ছে চলে। ফর এটা একটা প্রেপোজিশন, এর অর্থ হচ্ছে জন্য। এটা একটা ইনডেফিনিট আর্টিকেল, এর অর্থ হচ্ছে এক। উইক এটা একটা নাউন, এর অর্থ হচ্ছে সপ্তাহ। অনলি এটা একটা অ্যাডভার্ব, এর অর্থ হচ্ছে মাত্র। দিস ফেয়ার মানে এই মেলা। কন্টিনিউয়াস মানে চলে। ফর আ উইক অনলি মাত্র এক সপ্তাহ ধরে, তাহলে এই মেলা মাত্র এক সপ্তাহ ধরে চলে, বা বলতে পারি এই মেলা মাত্র এক সপ্তাহর জন্য চলে। ওয়ান সানডে টুকাই রিকোয়েস্টস হিজ ফাদার টু টেক হিম টু দ্য ফেয়ার, তো এখানে ওয়ান এটা একটা অ্যাডজেক্টিভ, এটার অর্থ হচ্ছে এক। সানডে এটা একটা নাউন, এটার অর্থ হচ্ছে রবিবার। টুকাই এটা একটা নাউন, এটার অর্থ হচ্ছে টুকাই, তো এটাকে এখানে সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে টুকাইকে। রিকোয়েস্টস এটা একটা মেন ভার্ব, এর অর্থ হচ্ছে অনুরোধ করে। হিজ এটা পজেসিভ প্রোনাউন, এর অর্থ হচ্ছে তার। ফাদার এটা নাউন, এর অর্থ হচ্ছে বাবার। টু টেক হিম টু দ্য ফেয়ার এটা একটা ইনফিনিটিভ ফ্রেজ, এর অর্থ হচ্ছে তাকে মেলায় নিয়ে যেতে। ওয়ান সানডে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এর অর্থ হচ্ছে এক রবিবার। টুকাই মানে টুকাই, রিকোয়েস্টস মানে অনুরোধ করে, হিজ ফাদার মানে তার বাবাকে, টু টেক হিম টু দ্য ফেয়ার এটাকে বলা হয় ইনফিনিটিভ ফ্রেজ, এর অর্থ হচ্ছে মেলায় নিয়ে যেতে। তাহলে এক রবিবার টুকাই তার বাবাকে তাকে মেলায় নিয়ে যেতে অনুরোধ করে। বাট হিজ ফাদার টেলস হিম দ্যাট হি রিমেন্স অলওয়েজ বিজি ইন ডিফারেন্ট ওয়ার্কস, এখানে দেখো বাট এটা একটা কনজাংশন, এর অর্থ হচ্ছে কিন্তু। হিজ এটা একটা পজেসিভ প্রোনাউন, এর অর্থ হচ্ছে তার। ফাদার এটা একটা নাউন, এর অর্থ হচ্ছে বাবা। টেলস এটা একটা মেন ভার্ব, এর অর্থ হচ্ছে বলে। হিম এটা একটা প্রোনাউন, এর অর্থ হচ্ছে তাকে। দ্যাট এটাও একটা কনজাংশন, এর অর্থ হচ্ছে যে। হি এটা একটা প্রোনাউন, এর অর্থ হচ্ছে তিনি। রিমেন্স এটা একটা ভার্ব, এর অর্থ হচ্ছে থাকেন। অলওয়েজ এটা একটা অ্যাডভার্ব, এর অর্থ হচ্ছে সব সময়। বিজি এটা একটা অ্যাডজেক্টিভ, এর অর্থ হচ্ছে ব্যস্ত। ইন ডিফারেন্ট ওয়ার্কস এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ, এর অর্থ হচ্ছে বিভিন্ন কাজে। তাহলে দেখো বাট মানে কিন্তু, হিজ ফাদার মানে তার বাবা, টেলস মানে বলে, হিম মানে তাকে, দ্যাট মানে যে, হি মানে তিনি, রিমেন্স মানে থাকেন, অলওয়েজ মানে সব সময়, বিজি মানে ব্যস্ত, ইন ডিফারেন্ট ওয়ার্কস এটাকে বলা হয় প্রেপোজিশনাল ফ্রেজ, তো এটার অর্থ হবে বিভিন্ন কাজে। তাহলে কিন্তু তার বাবা তাকে বলেন যে তিনি সব সময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন। সো হাউ হি কুড টেক হিম টু দ্য ফেয়ার, তো এখানে দেখো সো এটা একটা কনজাংশন, এর অর্থ হচ্ছে তাহলে। হাউ একটা অ্যাডভার্ব, এর অর্থ হচ্ছে কিভাবে। হি এটা প্রোনাউন, এটাকেই বাক্যে সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে, আর এই হিটা কিন্তু টুকাইয়ের বাবাকে নির্দেশ করছে, এই জন্য এখানে হি এর অর্থ করতে হবে তিনি, তাহলে হি এর অর্থ তিনি। কুড এটা একটা মডাল ভার্ব, এর অর্থ হচ্ছে পারেন। টেক এটা একটা ভার্ব, যার অর্থ হচ্ছে নিয়ে যেতে। হিম এটা একটা প্রোনাউন, এর অর্থ হচ্ছে তাকে। টু এটা প্রেপোজিশন, এর অর্থ হচ্ছে এ। দা এটা ডেফিনেট আর্টিকেল, নির্দিষ্ট কিছু বোঝানোর ক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হয়, তো এখানে দা নির্দিষ্টভাবে মেলাটিকে বোঝাচ্ছে, এই জন্য এখানে দা এর অর্থ হবে মেলাই। ফেয়ার এটা একটা নাউন, এর অর্থ হচ্ছে মেলা। সো মানে তাহলে, হাউ মানে কিভাবে, হি মানে তিনি, কুড টেক এটা মডাল ভার্ব ফ্রেজ অর্থাৎ নিয়ে যেতে পারেন, হিম মানে তাকে, টু দ্য ফেয়ার মানে মেলায়, তাহলে অর্থটা দাঁড়াচ্ছে তাহলে তিনি তাকে কিভাবে মেলায় নিয়ে যেতে পারেন। পরবর্তী সেন্টেন্সটা দেখো, বাট টুকাই অ্যাগেন অ্যান্ড অ্যাগেন টেলস হিম টু টেক হিম টু দ্য ফেয়ার, এখানে বাট এটা কনজাংশন, এর অর্থ কিন্তু। টুকাই এটা নাউন, এটাকেই সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে বাক্যে, যার অর্থ টুকাই। অ্যাগেন অ্যান্ড অ্যাগেন এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, যার অর্থ হচ্ছে বারবার। টেলস এটা মেন ভার্ব, যার অর্থ হচ্ছে বলে।
হিম এটা প্রোনাউন, এর অর্থ হচ্ছে তাকে। টু টেক হিম টু দ্য ফেয়ার এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, যার অর্থ হচ্ছে তাকে মেলায় নিয়ে যেতে। তাহলে বাট মানে কিন্তু, টুকাই মানে টুকাই, অ্যাগেন অ্যান্ড অ্যাগেন মানে বারবার, টেলস মানে বলে, হিম মানে তাকে, টু টেক হিম টু দ্য ফেয়ার অর্থাৎ মেলায় নিয়ে যেতে। তাহলে অর্থটা হয়ে যাচ্ছে কিন্তু টুকাই বারবার তাকে মেলায় নিয়ে যেতে বলে। অ্যাট লাস্ট হিজ ফাদার অ্যাগ্রিজ, এখানে অ্যাট লাস্ট একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ যার অর্থ হচ্ছে শেষ পর্যন্ত। হিজ ফাদার এটা সাবজেক্ট হিসাবে কাজ করছে, যার অর্থ হচ্ছে তার বাবা। অ্যাগ্রিজ এটা মেন ভার্ব, এর অর্থ হচ্ছে রাজি হন। তাহলে অ্যাট লাস্ট হিজ ফাদার অ্যাগ্রিজ অর্থাৎ শেষ পর্যন্ত তার বাবা রাজি হন। আজকের গল্পটি হচ্ছে দ্য স্টোরি অফ আ কাইন্ড হার্টেড ম্যান। এখানে দ্য স্টোরি এর অর্থ হচ্ছে গল্প। তো দা এটা হচ্ছে ডেফিনেট আর্টিকেল, নির্দিষ্ট কোনো কিছু বোঝাতে গেলে দা ব্যবহার করতে হয়। তো এখানে দা স্টোরি বলতে বোঝানো হচ্ছে একটি নির্দিষ্ট গল্পকে। অফ এটা একটা প্রেপোজিশন, এর অর্থ হচ্ছে এর, যা গল্প এবং মানুষের মধ্যে সম্পর্ক বোঝাতে ব্যবহার হয়েছে। এটি দেখায় যে গল্পটি কার সম্পর্কে। আ এটা একটা ইনডেফিনেট আর্টিকেল, এর অর্থ হচ্ছে একজন। কোনো অনির্দিষ্ট কাউকে বোঝাতে গেলে আমাদেরকে আর্টিকেল এ বা অ্যান এর ব্যবহার করতে হয়। তোমরা যদি আর্টিকেলের ব্যবহার না জানো, আমার আগে থেকে ক্লাস দেওয়া আছে, সেখানে তোমরা আর্টিকেলের ব্যবহার শিখে নিতে পারবে। সো আ এর অর্থ হচ্ছে একজন, যা ব্যবহার করা হয়েছে একজন অজানা বা বিশেষভাবে চিহ্নিত না হওয়া মানুষের জন্য। কাইন্ড হার্টেড এটা একটা অ্যাডজেক্টিভ, এর অর্থ হচ্ছে দয়ালু মনের। ম্যান এটা একটা নাউন, এর অর্থ হচ্ছে মানুষ। তাহলে দ্য স্টোরি মানে গল্প, অফ মানে এর, আ মানে একজন, কাইন্ড হার্টেড মানে দয়ালু মনের, ম্যান মানে মানুষ। দ্য স্টোরি অফ আ কাইন্ড হার্টেড ম্যান অর্থটা দাঁড়াচ্ছে একজন দয়ালু মনের মানুষের গল্প। ওয়ান্স আ ম্যান ওয়াজ ওয়াকিং অন আ ভিলেজ রোড ইন আ ডার্ক নাইট। এখানে দেখো ওয়ান্স এটা একটা অ্যাডভার্ব, এর অর্থ হচ্ছে একদিন। আ ম্যান এটা একটা নাউন ফ্রেজ, এর অর্থ হচ্ছে একজন মানুষ। ওয়াজ ওয়াকিং এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এর অর্থ হচ্ছে হাঁটছিলেন। তো এখানে ওয়াজ এটা একটা হেল্পিং ভার্ব, এর কাজ হচ্ছে ভার্বটিকে সাহায্য করা, কাজটি কোন সময়ে হচ্ছে সেটা জানিয়ে দেওয়ার। তো এখানে ওয়াজ ওয়াকিং এর অর্থ হচ্ছে হাঁটছিলেন। তো এই যে ছিলেন সেন্সটা দিচ্ছে, এই কাজটা করছে মূলত ওয়াজ। অন আ ভিলেজ রোড এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ, এর অর্থ হচ্ছে একটি গ্রামীণ রাস্তায়। ইন আ ডার্ক নাইট এটাও প্রেপোজিশনাল ফ্রেজ, এর অর্থ হচ্ছে অন্ধকার রাতে। তাহলে অর্থটা হয়ে যাচ্ছে একদিন একজন মানুষ একটি গ্রামীণ রাস্তায় অন্ধকার রাতে হাঁটছিলেন। সাডেনলি হি হার্ড সাম চিলড্রেন টু ক্রাই ইন আ নিয়ার বাই হাট। এখানে দেখো সাডেনলি এটা একটা অ্যাডভার্ব, এর অর্থ হচ্ছে হঠাৎ। হি এটা একটা প্রোনাউন, এটাকেই বাক্যে সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে, এটার অর্থ হচ্ছে তিনি। হার্ট এটা পাস্ট ফর্ম, হিয়ার এর পাস্ট ফর্ম হচ্ছে হার্ট, এর অর্থ হচ্ছে শুনলেন। সাম চিলড্রেন এটা একটা নাউন ফ্রেজ, এর অর্থ হচ্ছে কিছু শিশু। টু ক্রাই এটা ইনফিনিটিভ ভার্ব ফ্রেজ, এর অর্থ হচ্ছে কান্না করতে। ইন আর নিয়ার বাই হাট এটা প্রেপোজিশনাল ফ্রেজ, এর অর্থ হচ্ছে একটি নিকটস্থ কুঁড়ে ঘরে। তাহলে অর্থটা হচ্ছে হঠাৎ তিনি একটি নিকটস্থ কুঁড়ে ঘরে কিছু শিশুকে কান্না করতে শুনলেন। আ ডিম লাইট কেম ফ্রম দ্য হাট। এখানে দেখো আ ডিম লাইট এটা একটা নাউন ফ্রেজ, এর অর্থ হচ্ছে একটি মৃদু আলো। কেম এটা কাম, এর পাস্ট ফর্ম হচ্ছে কেম, এর অর্থ হচ্ছে আসছিল। ফ্রম দ্য হাট এটা প্রেপোজিশনাল ফ্রেজ, এর অর্থ হচ্ছে কুঁড়ে ঘর থেকে। তাহলে অর্থটা হচ্ছে কুঁড়ে ঘর থেকে একটি মৃদু আলো আসছিল। হি ফলোড দ্য লাইট অ্যান্ড কেম ক্লোজ টু দ্য হার্ট। এখানে দেখো হি এটা একটা প্রোনাউন, এটাকেই বাক্যে সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে, এর অর্থ হচ্ছে তিনি। ফলোড তো ফলো এর পাস্ট ফর্ম হচ্ছে ফলোড, এর অর্থ হচ্ছে অনুসরণ করলেন। দ্য লাইট এটা একটা নাউন ফ্রেজ, এর অর্থ হচ্ছে আলো। অ্যান্ড এটা একটা কনজাংশন, এর অর্থ হচ্ছে এবং। কেম ক্লোজ এটা ভার্ব ফ্রেজ, এর অর্থ হচ্ছে কাছে এলেন। টু দ্য হার্ট এটা প্রেপোজিশনাল ফ্রেজ, এর অর্থ হচ্ছে কুঁড়ে ঘরের কাছে। তাহলে অর্থটা হচ্ছে তিনি আলোর দিকে অনুসরণ করলেন এবং কুঁড়ে ঘরের কাছে এলেন। হি হার্ট ওয়ান উইম্যান টু সে টু হিজ চিলড্রেন নট টু ক্রাই। এখানে দেখো হি এটা প্রোনাউন, এটাকেই বাক্যে সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে, এর অর্থ হচ্ছে তিনি। হার্ট এটা ভার্বের পাস্ট ফর্ম, হিয়ারের পাস্ট ফর্ম হচ্ছে হার্ট,
এর অর্থ হচ্ছে শুনলেন। ওয়ান উইম্যান এটা নাউন ফ্রেজ, এর অর্থ হচ্ছে এক মহিলা। টু সেই এটা ইনফিনিটিভ ভার্ব ফ্রেজ, এর অর্থ হচ্ছে বলতে। টু সেই মানে বলতে। টু হিজ চিলড্রেন এটা প্রেপোজিশনাল ফ্রেজ, এর অর্থ হচ্ছে তার সন্তানদের। নট টু ক্রাই এটা ইনফিনিটিভ ভার্ব ফ্রেজ উইথ নেগেটিভ, অর্থাৎ কান্না না করতে। তাহলে অর্থটা হচ্ছে তিনি এক মহিলাকে তার সন্তানদের কান্না না করতে বলতে শুনলেন। ভেরি সুন সি কুড ফিড দেম এখানে দেখো ভেরি সুন এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এর অর্থ হচ্ছে খুব শীঘ্রই। সি এটা প্রোনাউন, এটাকেই বাক্যে সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে, এর অর্থ হচ্ছে তিনি। কুড এটা একটা মডাল ভার্ব, এর অর্থ হচ্ছে পারবেন। ফিড এটা একটা ভার্ব, এর অর্থ হচ্ছে খাওয়াতে। দেম এটা প্রোনাউন, এটা একটা অবজেক্ট, এর অর্থ হচ্ছে তাদের। তাহলে অর্থটা হচ্ছে খুব শীঘ্রই তিনি তাদের খাওয়াতে পারবেন। দ্য ম্যান লুকড ইনটু দ্য হার্ট থ্রু দ্য উইন্ডো এখানে দেখো দ্য ম্যান এটা একটা নাউন ফ্রেজ, এর অর্থ হচ্ছে মানুষটি। লুকড এটা ভার্বের পাস্ট ফর্ম, এর অর্থ হচ্ছে তাকালেন। তো লুক এর 2 নম্বর ফর্ম হচ্ছে লুকড মানে তাকালেন। ইনটু দ্য হার্ট এটা প্রেপোজিশনাল ফ্রেজ, এর অর্থ হচ্ছে কুঁড়ে ঘরের ভিতরে। থ্রু দ্য উইন্ডো এটাও প্রেপোজিশনাল ফ্রেজ, এর অর্থ হচ্ছে জানালা দিয়ে। তাহলে অর্থটা হচ্ছে মানুষটি জানালা দিয়ে কুঁড়ে ঘরের ভিতরে তাকালেন। হি আস্কড দ্য উইমেন হোয়াই ওয়ের দ্য চিলড্রেন ক্রাইং এখানে হি এটা একটা প্রোনাউন, এটাকেই বাক্যে সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে, এর অর্থ হচ্ছে তিনি। আস্কড এটা আস্ক এর পাস্ট ফর্ম হচ্ছে আস্কড, এর অর্থ জিজ্ঞাসা করলেন। দ্য উইমেন এটা নাউন ফ্রেজ, এর অর্থ হচ্ছে মহিলা। হোয়াই এটা কনজাংশন, এর অর্থ হচ্ছে কেন। ওয়ের দ্য চিলড্রেন ক্রাইং এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ শিশুরা কাঁদছে। তাহলে অর্থটা হচ্ছে তিনি মহিলাকে জিজ্ঞাসা করলেন কেন শিশুরা কাঁদছে। দ্য উইমেন আনসার্ড দ্যাট দে ওয়ার ভেরি মাচ হাংরি অ্যান্ড দে হ্যাড নাথিং টু ইট এখানে দ্য উইমেন এটা একটা নাউন ফ্রেজ, এর অর্থ হচ্ছে মহিলা। আনসার্ড এটা ভার্বের পাস্ট ফর্ম, এর অর্থ উত্তর দিলেন। দ্যাট এটা একটা কনজাংশন, এর অর্থ হচ্ছে যে। দেই এটা একটা প্রোনাউন, এটাকেই বাক্যে সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে, এর অর্থ হচ্ছে তারা। ওয়ার এটা পাস্ট টেন্সের ভার্ব, যার অর্থ হচ্ছে ছিল। ভেরি মাচ এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এর অর্থ হচ্ছে খুবই। হাংরি এটা একটা অ্যাডজেক্টিভ, এর অর্থ হচ্ছে ক্ষুধার্ত। অ্যান্ড এটা একটা কনজাংশন, এর অর্থ হচ্ছে এবং। দেই এটা একটা প্রোনাউন, এটাকে বাক্যে সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে, এর অর্থ হচ্ছে তারা। হ্যাট এটা পাস্ট টেন্সের ভার্ব, যার অর্থ হচ্ছে ছিল। নাথিং এটা প্রোনাউন, এর অর্থ কিছুই। টু ইট এটা ইনফিনিটিভ ভার্ব ফ্রেজ, যার অর্থ হচ্ছে খাওয়ার। তো পুরো অর্থটা হচ্ছে মহিলা উত্তর দিলেন যে তারা খুবই ক্ষুধার্ত এবং তাদের খাওয়ার কিছুই নেই। দ্য ম্যান স সাম ওয়াটার টু বি বয়েলড ইন আ পট এখানে দ্য ম্যান এটা একটা নাউন ফ্রেজ, এর অর্থ হচ্ছে মানুষটি। স এটা ভার্বের পাস্ট ফর্ম, এর অর্থ হচ্ছে দেখলেন। তো সি এর 2 নম্বর ফর্ম হচ্ছে স মানে দেখলেন। সাম ওয়াটার এটা নাউন ফ্রেজ, এর অর্থ হচ্ছে কিছু পানি। টু বি বয়েলড এটা ইনফিনিটিভ ভার্ব ফ্রেজ, এর অর্থ হচ্ছে ফুটতে। ইন আ পট এটা প্রেপোজিশনাল ফ্রেজ, এর অর্থ হচ্ছে একটি পাত্রে। তাহলে সম্পূর্ণ অর্থটা পাচ্ছি মানুষটি একটি পাত্রে কিছু পানি ফুটতে দেখলেন। বাট দেয়ার ওয়াজ নট আ সিঙ্গেল গেইন অফ রাইস ইন ইট এখানে বাট এটা কনজাংশন, এর অর্থ হচ্ছে কিন্তু। দেয়ার এটা এক্সপ্লেটিভ, এর অর্থ হচ্ছে এতে। ওয়াজ এটা পাস্ট টেন্সের ভার্ব, যার অর্থ ছিল। নট আ সিঙ্গেল গেইন এটা নাউন ফ্রেজ উইথ নেগেটিভ, অর্থাৎ একটিও দানা না। অফ রাইস এটা প্রেপোজিশনাল ফ্রেজ, এর অর্থ হচ্ছে চালের। ইন ইট এটাও প্রেপোজিশনাল ফ্রেজ, এর অর্থ হচ্ছে এতে। তাহলে অর্থটা হয়ে যাচ্ছে কিন্তু এতে একটিও চালের দানা ছিল না। হি বিকেম সারপ্রাইজড অ্যান্ড ওয়ান্টেড টু নো দেন হোয়াই ওয়াজ সি বয়েলিং ওয়াটার এখানে হি একটা প্রোনাউন, এটাকে সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে, এর অর্থ হচ্ছে তিনি। বিকেম সারপ্রাইজড এটা ভার্ব ফ্রেজ, এর অর্থ হচ্ছে বিস্মিত হলেন। অ্যান্ড এটা কনজাংশন, এর অর্থ হচ্ছে এবং। ওয়ান্টেড টু নো এটা ভার্ব ফ্রেজ, এর অর্থ হচ্ছে জানতে চাইলেন। দেন এটা অ্যাডভার্ব, এর অর্থ হচ্ছে তখন। হোয়াই এটা কনজাংশন, এর অর্থ হচ্ছে কেন।
ওয়াজ সি বয়েলিং এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এর অর্থ হচ্ছে তিনি ফোটাচ্ছিলেন। ওয়াটার এটা একটা নাউন, এর অর্থ হচ্ছে পানি। তাহলে সম্পূর্ণ অর্থটা হচ্ছে তিনি বিস্মিত হলেন এবং জানতে চাইলেন কেন তিনি পানি ফোটাচ্ছিলেন। The women said that then the children would believe that their mother was preparing food for them and they would stop crying. The women এটা একটা নাউন ফ্রেজ, এর অর্থ হচ্ছে মহিলা। said এটা ভার্বের 2 নম্বর ফর্ম, তো সেই এর 2 নম্বর ফর্ম হচ্ছে said, এর অর্থ হচ্ছে বললেন। দ্যাট এটা কনজাংশন, এর অর্থ হচ্ছে যে। দেন এটা অ্যাডভার্ব, এর অর্থ হচ্ছে তখন। দ্য চিলড্রেন এটা নাউন ফ্রেজ, এর অর্থ হচ্ছে শিশুরা। উড বিলিভ এটা মডাল ভার্ব ফ্রেজ, এর অর্থ হচ্ছে বিশ্বাস করবে। দ্যাট এটা কনজাংশন, এর অর্থ হচ্ছে যে। দেয়ার মাদার এটা নাউন ফ্রেজ, এর অর্থ হচ্ছে তাদের মা। ওয়াজ প্রিপারিং এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এর অর্থ হচ্ছে তৈরি করছেন। ফুড এটা নাউন, এর অর্থ হচ্ছে খাবার। ফর দেম এটা প্রেপোজিশনাল ফ্রেজ, এর অর্থ হচ্ছে তাদের জন্য। অ্যান্ড এটা কনজাংশন, এর অর্থ হচ্ছে এবং। দেই এটা প্রোনাউন, এটাকেও সাবজেক্ট হিসাবে এই বাক্যে ব্যবহার করা হয়েছে, এর অর্থ হচ্ছে তারা। উড স্টপ এটা মডাল ভার্ব ফ্রেজ, এর অর্থ হচ্ছে থামিয়ে দেবে। ক্রাইং এটা ভার্ব, এর অর্থ হচ্ছে কান্না। তাহলে অর্থটা হচ্ছে মহিলা বললেন তখন শিশুরা বিশ্বাস করবে যে তাদের মা তাদের জন্য খাবার তৈরি করছেন এবং তারা কান্না থামিয়ে দেবে। সি থট দ্যাট দে উড ফল আসলিপ ভেরি সুন অ্যান্ড ফরগেট দেয়ার হাঙ্গার। এখানে সি এটা প্রোনাউন, এটাকেই বাক্যে সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে, এর অর্থ হচ্ছে তিনি। এখানে সি মেয়েটিকে নির্দেশ করছে। থট এটা ভার্বের পাস্ট ফর্ম, থিং এর পাস্ট ফর্ম হচ্ছে থট, এর অর্থ হচ্ছে ভাবলেন। দ্যাট এটা কনজাংশন, এর অর্থ হচ্ছে যে। দেই এটা প্রোনাউন, এটাকে বাক্যে সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে, এর অর্থ হচ্ছে তারা। উড ফল আসলিপ এটা মডাল ভার্ব ফ্রেজ, এর অর্থ হচ্ছে ঘুমিয়ে পড়বে। ভেরি সুন এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এর অর্থ হচ্ছে খুব শীঘ্রই। অ্যান্ড এটা কনজাংশন, এর অর্থ হচ্ছে এবং। ফরগেট এটা ভার্ব, এর অর্থ হচ্ছে ভুলে যাবে। দেয়ার হাঙ্গার এটা নাউন ফ্রেজ, এর অর্থ হচ্ছে তাদের ক্ষুধা। তাহলে আমরা অর্থটা পাচ্ছি তিনি ভাবলেন যে তারা খুব শীঘ্রই ঘুমিয়ে পড়বে এবং তাদের ক্ষুধা ভুলে যাবে। ইন সরো দ্য ম্যানস আইস ওয়ার ফিল্ড উইথ টেয়ার্স। এখানে ইন সরো এটা প্রেপোজিশনাল ফ্রেজ, এর অর্থ হচ্ছে দুঃখে। দ্য ম্যানস আইস এটা নাউন ফ্রেজ, এর অর্থ হচ্ছে মানুষটির চোখ। ওয়ার ফিল্ড এটা পাস্ট টেন্স ভার্ব ফ্রেজ, এর অর্থ হচ্ছে ভরে গেল। উইথ টেয়ার্স এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ, এর অর্থ হচ্ছে অশ্রুতে। তাহলে অর্থটা দাঁড়াচ্ছে দুঃখে মানুষটির চোখ অশ্রুতে ভরে গেল। He at once went to back his house and came back very soon with sufficient food for hungry children and their mother. এখানে দেখো হি একটা প্রোনাউন, এটাকে বাক্যে সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে, এর অর্থ হচ্ছে তিনি। অ্যাট ওয়ান্স এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এর অর্থ হচ্ছে তৎক্ষণাৎ। ওয়েন্ট ব্যাক এটা পাস্ট টেন্স ভার্ব ফ্রেজ, এর অর্থ হচ্ছে ফিরে গেলেন। টু হিজ হাউস এটা প্রেপোজিশনাল ফ্রেজ, এর অর্থ হচ্ছে তার বাড়িতে। অ্যান্ড এটা কনজাংশন, এর অর্থ হচ্ছে এবং। কেম ব্যাক এটা পাস্ট টেন্স ভার্ব ফ্রেজ, এর অর্থ হচ্ছে ফিরে এলেন। ভেরি সুন এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এর অর্থ হচ্ছে খুব শীঘ্রই। উইথ সাফিসিয়েন্ট ফুড এটা প্রেপোজিশনাল ফ্রেজ, এর অর্থ হচ্ছে পর্যাপ্ত খাবার নিয়ে। ফর হাংরি চিলড্রেন অ্যান্ড দেয়ার মাদার এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ, এর অর্থ হচ্ছে ক্ষুধার্ত শিশুদের এবং তাদের মায়ের জন্য। তাহলে অর্থটা দাঁড়াচ্ছে তিনি তৎক্ষণাৎ তার বাড়িতে ফিরে গেলেন এবং খুব শীঘ্রই পর্যাপ্ত খাবার নিয়ে ফিরে এলেন ক্ষুধার্ত শিশুদের এবং তাদের মায়ের জন্য। ফ্রম দ্যাট ডে হি বিগ্যান টু টেক কেয়ার অফ দেম সো লং হি ওয়াজ অ্যালাইভ। এখানে ফ্রম দ্যাট ডে এটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ, এর অর্থ হচ্ছে সেই দিন থেকে। হি এটা একটা প্রোনাউন, এটাকে বাক্যে সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে, এর অর্থ হচ্ছে তিনি। বিজ্ঞান এটা পাস্ট টেন্স ভার্ব, এর অর্থ হচ্ছে শুরু করলেন। টু টেক কেয়ার অফ এটা ইনফিনিটিভ ভার্ব ফ্রেজ, এর অর্থ হচ্ছে যত্ন নিতে। দেম এটা প্রোনাউন, এটা একটা অবজেক্ট, এর অর্থ হচ্ছে তাদের। সো লং এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এর অর্থ হচ্ছে যতদিন। হি এটা প্রোনাউন, এটাকে বাক্যে সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে, এর অর্থ হচ্ছে তিনি। ওয়াজ অ্যালাইভ এটা পাস্ট টেন্সের ভার্ব ফ্রেজ, এর অর্থ হচ্ছে বেঁচে ছিলেন। তো এর অর্থটা আমরা পাচ্ছি সেই দিন থেকে তিনি যতদিন বেঁচে ছিলেন তাদের যত্ন নিতে শুরু করলেন, বা এটাকে এভাবেও বলা যায় সেই দিন থেকে তিনি আজীবন তাদের দেখাশোনার দায়িত্ব নিলেন। দুইভাবেই অর্থটা করা যায়।
এই স্টোরিটার মধ্যে আমরা যতগুলো সেন্টেন্সেস দেখতে পাচ্ছি তার বেশিরভাগ সেন্টেন্সই হচ্ছে সিম্পল পাস্ট টেন্সে, আর কয়েকটা সেন্টেন্স রয়েছে সেগুলো হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। দ্য সান ওয়াজ শাইনিং ব্রাইটলি, এটাকে কিভাবে অর্থ করতে হবে এবং এর মধ্যে কি কি গ্রামার ব্যবহার করেছে, চলো আমরা পুঙ্খানুপুঙ্খভাবে এটাকে বিশ্লেষণ করি। দ্য সান মানে সূর্য, এটাকে ইংরেজি গ্রামারের ভাষায় বলা হয় সাবজেক্ট। এবার আমরা দেখতে পাচ্ছি ওয়াজ, এটাকে বলা হয় পাস্ট টেন্স অফ বি ভার্ব। এর সাহায্যে আমরা বুঝতে পারি কাজটা কোন সময়ে সংঘটিত হচ্ছে। এটা যদি ব্যবহার না করা হয় তাহলে আমরা বুঝতেই পারবো না কাজটা কোন সময়ে হচ্ছে। তো এখানে ওয়াজ এর অর্থ হচ্ছে ছিল, তাহলে এখানে ওয়াজ একটা বি ভার্ব। এরপরে দেখো একটা অ্যাকশন ভার্ব ব্যবহার করেছি, সাইন এর V4 হচ্ছে সাইনিং। তোমরা সকলেই জানো প্রত্যেকটা ভার্বের 5টি করে রূপ রয়েছে। এই যে 5টি রূপ আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে দেখো এখানে প্রেজেন্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করা হয়েছে সাইনিং। এবার একটু ভালোভাবে লক্ষ্য করো, এখানে শাইনিং এর অর্থ হচ্ছে জ্বলা, আর ওয়াজ এর অর্থ কিন্তু ছিল নয়। এটা ভার্বটাকে সাহায্য করছে যে কাজটা পাস্টে হচ্ছে এটা জানিয়ে দাও। তো এখানে জ্বলা এর সাথে ছিল সেন্সটাকে আনার জন্য আমাদেরকে এটা ট্রান্সলেট করতে হবে জ্বলছিল, কিন্তু এই ওয়াজ এর পরিবর্তে যদি আমরা একটা অ্যাম যুক্ত করে দিতাম তাহলে অ্যাম শাইনিং এর অর্থ হয়ে যেত জ্বলছে। তো যেহেতু এখানে ওয়াজ রয়েছে তাই এখানে এটা আমাদেরকে ট্রান্সলেট করতে হবে ওয়াজ শাইনিং মানে জ্বলছিল। এবার জ্বলা কাজটা কেমনভাবে হচ্ছে সেটাকে বোঝার জন্য একটা অ্যাডভার্ব ব্যবহার করা হয়েছে ব্রাইটলি মানে উজ্জ্বলভাবে, সূর্য উজ্জ্বলভাবে জ্বলছিল। তাহলে এখানে দ্য সান ওয়াজ শাইনিং ব্রাইটলি, যার অর্থ হচ্ছে সূর্য উজ্জ্বলভাবে জ্বলছিল। পরবর্তী লাইন দেখো, দ্য বার্ডস ওয়ার সিঙ্গিং। একটু ভালোভাবে লক্ষ্য করো, এখানে বার্ড এর সঙ্গে এস যুক্ত হয়ে প্লুরাল ফর্ম গঠন হয়েছে। তো এখানে দ্য বার্ডস এর অর্থ হবে পাখিরা। যদি দ্য বার্ড বলতো তাহলে এটার অর্থ হয়ে যেত পাখিটি বা পাখিটা, এরকম অর্থ হয়ে যেত। দ্য বার্ডস এই বাক্যে সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে। দ্য বার্ডস এটাকে আমরা নাউনও বলতে পারি। ওকে ফাইন, এবার একটু লক্ষ্য করো, আমরা দেখতে পাচ্ছি ওয়ার। ওয়ার যেটাকে বলা হয় পাস্ট টেন্স অফ বি ভার্ব, এর কাজ হচ্ছে কাজটা কোন সময়ে সংগঠিত হচ্ছে সেটা জানিয়ে দেওয়া। তো এখানে ওয়ার কাকে সাহায্য করছে, ভার্বটাকে সাহায্য করছে কাজটা কোন সময়ে হচ্ছে সেটা জানিয়ে দেওয়া। তো এখানে দেখো সিঙ্গিং, তো সিং এর 5টি ফর্ম তোমরা সকলেই জানো, সিং, স্যাং, সাং, সিঙ্গিং, সিংস। তো এখানে সিঙ্গিং ব্যবহার করা হয়েছে। তো সিং এর অর্থ হচ্ছে গান গাওয়া। তো এখানে সিঙ্গিং এর অর্থ কি হবে, গান গাইছিল। এখানে অর্থ হবে গান গাইছিল। কেন এই যে আমরা ছিল বলছি কেন, কারণ এই যে এর পূর্বে আমরা ওয়ার দেখতে পাচ্ছি, এই ওয়ার এর কাজ হচ্ছে এটাই ছিল সেন্সটা দেওয়ার কাজ করছে ওয়ার। এটার সাহায্যে আমরা খুব সহজেই বুঝে যেতে পারছি কাজটা পাস্টে সংগঠিত হয়েছিল। তাহলে দ্য বার্ডস ওয়ার সিঙ্গিং, যার অর্থ হচ্ছে পাখিরা গান গাইছিল। কিন্তু যদি বলা হতো যে পাখিটি গান গাইছিল তাহলে বলতে হতো দ্য বার্ড ওয়াজ সিঙ্গিং, দ্য বার্ড ওয়াজ সিঙ্গিং, অর্থাৎ পাখিটি গান গাইছিল। তো এখানে যেহেতু থার্ড পারসন প্লুরাল ফর্ম দেওয়া আছে তাই এখানে ওয়ার ব্যবহার করতে হয়েছে, আর যদি এটা থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম হতো তাহলে এখানে ওয়াজ ব্যবহার করতে হতো। এবার তোমরা পরবর্তী লাইনটা দেখো, চিলড্রেন ওয়ার প্লেয়িং ইন দ্য পার্ক। এই বাক্যে দেখো চিলড্রেন এর অর্থ হচ্ছে বাচ্চা, এটাকে সাবজেক্ট বা নাউন দুইটাই আমরা বলতে পারি। তো এরপরেই কিন্তু ওয়ার ব্যবহার করা হয়েছে, তাহলে আমাদেরকে চিলড্রেন এর অর্থ করতে হবে বাচ্চারা, কারণ আমরা জানি থার্ড পারসন প্লুরাল ফর্মের ক্ষেত্রে ওয়ার ব্যবহার করতে হয়। তো এখানে চিলড্রেন এরপরে যখনই ওয়ার বসেছে তখন আমাদেরকে বুঝে নিতে হবে এখানে অনেকগুলো বাচ্চার কথা বলছে। তো এখানে চিলড্রেন এর অর্থ হবে বাচ্চারা। এরপরেই দেখো ওয়ার প্লেয়িং এর অর্থ করতে হবে খেলছিল। এই যে ছিল সেন্সটা দিচ্ছে, এই কাজটা করছে মূলত পাস্ট টেন্স অফ বি ভার্ব, পাস্ট টেন্স অফ বি ভার্ব। তো এই বি ভার্বের কাজ ওটাই, কাজটা কোন সময়ে হচ্ছে সেটা জানিয়ে দেওয়া। তাহলে ওয়ার প্লেয়িং মানে খেলছিল। এরপর দেখো আমরা দেখতে পাচ্ছি ইন দ্য পার্ক, এটাকে বলা হয় প্রেপোজিশনাল ফ্রেজ। তো এটার অর্থ হবে পার্কে বা পার্কের মধ্যে, দুইভাবেই বলা যায়। তো চিলড্রেন ওয়ার প্লেয়িং ইন দ্য পার্ক, যার অর্থ হচ্ছে বাচ্চারা পার্কে খেলছিল বা বাচ্চারা পার্কের মধ্যে খেলছিল, দুইভাবেই আমরা এটার অর্থ করতে পারি। এর পরের লাইনটা দেখো, ইট ওয়াজ আ বিউটিফুল ডে। ইট ওয়াজ আ বিউটিফুল ডে,
এবার একটু লক্ষ্য করো, এখানে ইট একটা সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে। এটা একটা প্রোনাউনও বটে, রেফারিং টু দ্য ডে, অর্থাৎ দিনটি নির্দেশ করছে। তাহলে ইট মানে এটি, ওয়াজ মানে ছিল, মানে একটি, বিউটিফুল, এখানে বিউটিফুল এটা একটা অ্যাডজেক্টিভ যার অর্থ হচ্ছে সুন্দর। ডে এটা একটা নাউন, এর অর্থ হচ্ছে দিন। তো যখনই নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে তখন কিন্তু সেই নাউনটাকে মডিফাই করে দেয়। দিনটা কেমন ছিল সেটা আমাদেরকে জানিয়ে দিচ্ছে বিউটিফুল। তো এখানে বিউটিফুল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তো বিউটিফুল ডে মানে সুন্দর দিন। ইট ওয়াজ আ বিউটিফুল ডে, অর্থাৎ এটি একটি সুন্দর দিন ছিল। ইট ওয়াজ আ বিউটিফুল ডে, অর্থাৎ এটি একটি সুন্দর দিন ছিল। গ্রামার পয়েন্টস, নাউন্স অ্যান্ড প্রোনাউন্স। দ্য সান মানে সূর্য, এটা নাউন। দ্য বার্ডস মানে পাখিরা, এটাও নাউন। চিলড্রেন মানে বাচ্চারা, এটাও নাউন। ইট মানে এটি, এটা একটা প্রোনাউন। ভার্ব, ওয়াজ মানে ছিল, ওয়্যার মানে ছিল, শাইনিং মানে জ্বলছিল, এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। সিঙ্গিং মানে গান গাইছিল, এটাও কন্টিনিউয়াস টেন্স। প্লেয়িং মানে খেলছিল, এটাও কন্টিনিউয়াস টেন্স। অ্যাডজেক্টিভস অ্যান্ড অ্যাডভার্বস। ব্রাইটলি মানে উজ্জ্বলভাবে, এটা একটা অ্যাডভার্ব যা ক্রিয়ার গুণ নির্দেশ করে। বিউটিফুল মানে সুন্দর, এটা একটা অ্যাডজেক্টিভ যা নামের গুণ নির্দেশ করে। আর প্রেপোজিশনাল ফ্রেজ ইন দ্য পার্ক যা স্থান নির্দেশ করে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট অ্যান্ড সেটস ইন দ্য ওয়েস্ট। একটু ভালোভাবে লক্ষ্য করো, এখানে দ্য সান এটাকে বাক্যে সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে যার অর্থ হচ্ছে সূর্য, এটা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাউন। এরপরে আমরা একটা ভার্ব দেখতে পাচ্ছি রাইজেস, তো রাইজ থেকে রাইজেস করা হয়েছে। যদি আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স দেখতে পাই এবং সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাউন হয় সেই ক্ষেত্রে ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত করতে হয়। তো এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাউন পাওয়া যাচ্ছে, তাই ভার্বের সঙ্গে এস যুক্ত করে রাইজেস করতে হয়েছে। তো রাইজেস একটা ভার্ব যার অর্থ হচ্ছে ওঠে। ইন দ্য ইস্ট এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ যার অর্থ হচ্ছে পূর্ব দিকে। অ্যান্ড সেটস এটা একটা কনজাংশন অ্যান্ড ভার্ব, এর অর্থ হচ্ছে এবং অসোজাই। ইন দ্য ওয়েস্ট এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, এর অর্থ হচ্ছে পশ্চিম দিকে। তাহলে সম্পূর্ণ অর্থটা হচ্ছে সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়। এভরি মর্নিং দ্য বার্ড সিংস বিউটিফুলি অ্যান্ড দ্য স্কাই লুকস অ্যামেজিং। একটু ভালোভাবে লক্ষ্য করো, এভরি মর্নিং এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ যার অর্থ হচ্ছে প্রতিটি সকালে। দ্য বার্ডস এটাকে সাবজেক্ট হিসাবে বাক্যে ব্যবহার করা হয়েছে যার অর্থ হচ্ছে পাখিরা। দেখো বার্ড এর সঙ্গে এস যুক্ত করে প্লুরাল ফর্ম গঠন করা হয়েছে, তাই এখানে দ্য বার্ডস এর অর্থ করতে হবে পাখিরা। যদি দ্য বার্ড হতো তাহলে এর অর্থ করতে হতো পাখিটি। ওকে, নেক্সট সিং। সিং একটা ভার্ব যার অর্থ হচ্ছে গান গাই। বিউটিফুলি এটা একটা অ্যাডভার্ব যার অর্থ হচ্ছে সুন্দরভাবে। অ্যান্ড দ্য স্কাই এটা একটা কনজাংশন অ্যান্ড সাবজেক্ট, এটার অর্থ হচ্ছে এবং আকাশটি। লুকস এটা একটা ভার্ব যার অর্থ হচ্ছে দেখায়। অ্যামেজিং এটা একটা অ্যাডজেক্টিভ যার অর্থ হচ্ছে দুর্দান্ত। তাহলে সম্পূর্ণ অর্থটা আমরা পাচ্ছি প্রতিটি সকালে পাখিরা সুন্দরভাবে গান গায় এবং আকাশটি দুর্দান্ত দেখায়। পিপল স্টার্ট দেয়ার ডে উইথ আ ফ্রেশ মাইন্ড, আ কাপ অফ কফি। এখানে দেখো পিপল এটাকে সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে, এটার অর্থ হচ্ছে মানুষ। স্টার্ট এটা একটা ভার্ব, এর অর্থ হচ্ছে শুরু করে। দেয়ার ডে এটা একটা পজেসিভ প্রোনাউন অ্যান্ড নাউন যার অর্থ হচ্ছে তাদের দিন। উইথ আ ফ্রেশ মাইন্ড এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ যার অর্থ হচ্ছে একটি সতেজ মনের সাথে। অ্যান্ড আ কাপ অফ কফি এটা একটা কনজাংশন অ্যান্ড নাউন ফ্রেজ যার অর্থ হচ্ছে এবং এক কাপ কফি। তাহলে আমরা সম্পূর্ণ অর্থটা বলতে পারি, মানুষ তাদের দিন শুরু করে একটি সতেজ মনের সাথে এবং এক কাপ কফি দিয়ে। দ্য চিলড্রেন গো টু স্কুল অ্যান্ড অ্যাডাল্টস গো টু ওয়ার্ক। এখানে দ্য চিলড্রেন এটাকে বাক্যে সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে, এটার অর্থ হচ্ছে শিশুরা। গো এটা একটা ভার্ব, এটা একটা ভার্বের বেস ফর্ম, এর অর্থ হচ্ছে যাই। টু স্কুল এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ যার অর্থ হচ্ছে স্কুলে। অ্যান্ড অ্যাডাল্টস এটা একটা কনজাংশন অ্যান্ড সাবজেক্ট, এটার অর্থ হচ্ছে এবং প্রাপ্তবয়স্করা।
গো এটাও ভার্ব, এটা ভার্বের বেস ফর্ম, এটারও অর্থ হচ্ছে যাই। টু ওয়ার্ক এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ যার অর্থ হচ্ছে কাজে। তাহলে সম্পূর্ণ অর্থটা আমরা বলতে পারি শিশুরা স্কুলে যায় এবং প্রাপ্তবয়স্করা কাজে যায়। লিসেন অ্যান্ড রিপিট আফটার মি। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট অ্যান্ড সেটস ইন দ্য ওয়েস্ট। অর্থাৎ সূর্য পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়। এভরি মর্নিং দ্য বার্ড সিংস বিউটিফুলি অ্যান্ড দ্য স্কাই লুকস অ্যামেজিং। অর্থাৎ প্রতিটি সকালে পাখিরা সুন্দরভাবে গান গায় এবং আকাশটি দুর্দান্ত দেখায়। পিপল স্টার্ট দেয়ার ডে উইথ আ ফ্রেশ মাইন্ড অ্যান্ড আ কাপ অফ কফি। অর্থাৎ মানুষ তাদের দিন শুরু করে একটি সতেজ মনের সাথে এবং এক কাপ কফি দিয়ে। দ্য চিলড্রেন গো টু স্কুল অ্যান্ড অ্যাডাল্টস গো টু ওয়ার্ক। অর্থাৎ শিশুরা স্কুলে যায় এবং প্রাপ্তবয়স্করা কাজে যায়। গ্রামার পয়েন্ট। সাবজেক্ট মানে বাক্যের কর্তা, যে বা যা কাজটি করছে তাই সাবজেক্ট। ভার্ব মানে ক্রিয়া, কাজ যা হচ্ছে তাই ভার্ব। অ্যাডজেক্টিভ মানে বিশেষণ, কর্তা বা বস্তুর গুণ বা অবস্থা বোঝায়। অ্যাডভার্ব মানে ক্রিয়া বিশেষণ, অর্থাৎ ক্রিয়ার গুণ বা অবস্থা বোঝায়। প্রিপোজিশনাল ফ্রেজ অর্থাৎ প্রিপোজিশন প্লাস অবজেক্ট, একটি স্থান, সময় বা দিক নির্দেশ করে। কনজাংশন অর্থাৎ সংযোজন, দুই বাক্যাংশ বা দুই শব্দকে যুক্ত করে। পজেসিভ প্রোনাউন অধিকারসূচক সর্বনাম, অর্থাৎ কোনো কিছু কার তার মালিকানা বোঝায় এই পজেসিভ প্রোনাউন।